আমন্ত্রণে আমরা আজকে সব এখানে এসেছি। ছাত্র জীবন থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই সহকর্মী আবু আসফাক উপস্থিত রয়েছেন, আমার আরেক তারুণ্য ভরা এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এক সাহসী নেতৃত্ব হয়ে গোটা জাতির কাছে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রধান বক্তা আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন গিয়াস, আমেরিকা গেলেই যার সাথে প্রথমেই দেখা হয় সেই গিয়াস উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক নেতা আজকে এসছেন নাসিরের সাথে। আমাদের ডাক্তার আউয়াল, আমাদের রাজু, আরো অনেক এখানে আছেন, সবার নাম বলবো না। আর উপস্থিত দোহার বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমার খুবই ভালো লাগছে। শেখ হাসিনা এমন দানব ছিলেন। দেখুন, আমরা যখন ছাত্র রাজনীতি করি, এই কলেজ বিশ্ববিদ্যালয়ে এই নবীন বরণ হতো, মেয়েরা ছেলেরা সাজগোজ করে হলুদ জামা কাপড় পরে হাতে ফুল নিয়ে তারা নতুন ছাত্রদের বরণ করত। শেখ হাসিনা এগুলো সব বন্ধ করে দিয়েছিলেন। শেখ হাসিনা শিক্ষাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকবে। উনি এমন এক ব্যক্তি ছিলেন, একবারে পাড়া মহল্লার মাস্তানের মতো। মাস্তানরা যেমন মনে করে আমার মহল্লায় আমি ছাড়া আর কেউ থাকবে না, শেখ হাসিনা ছিলেন এমনি পাড়া মহল্লার মাস্তান। যে বাংলাদেশে উনার ছাত্রলীগ, যাকে বলে অনেকে চাপাতি লীগ, কেউ বলে হেলমেট লীগ, কেউ বলে বন্দুক লীগ, এদেরকেই তিনি ভরণ পোষণ করেছেন। কিন্তু শীতের সকালে এই যে সোনালী রৌদ্রের মধ্যে, এই পৌষ মাসের সকালে এই প্রাণবন্ত কিশোর কিশোরীরা আমাদেরকে আজকে ফুল দিয়ে যেভাবে বরণ করেছে, আমি আজকে 17, 18, 20, 30 বছর আগে আমার সেই ছাত্র জীবনের সেদিনকার যে প্রাণবন্ত অবস্থা, সেদিন যে তারুণ্যের ঝিলিক, আমি তারই প্রতিফলন দেখলাম আজকে এই জয়পুরা বিশ্ববিদ্যালয় কলেজে। বন্ধুরা আমার, শেখ হাসিনা তৈরি করেছিলেন, শেখ হাসিনা তৈরি করেছিলেন ভয়ের নগরী, শেখ হাসিনা তৈরি করেছিলেন আতঙ্কের নগরী। এখানে আমাদের দিনের বেলায় চলাচল করতে ভয় লাগত। ডান দিকে গোয়েন্দা পুলিশ, বাম দিকে র্যাব, সামনে পোশাকধারী পুলিশ। কে কখন ধরবে, কখন গ্রেপ্তার হব, কখন কোন মামলা দেবে, কেউ নির্বিঘ্নে, কোন ছাত্রদল, যুবদল নেতা, কোন বিএনপির নেতা এই 17 বছর নির্বিঘ্নে শান্তিতে তার পরিবারের সাথে নিজের গৃহে বাস করতে পারে না। এই শেখ হাসিনার জন্য আজকে সেখান থেকে উত্তরণ ঘটেছে। আমি আশফাকের সাথে এই এলাকায় অনেকবার এসেছি। একটা অনুষ্ঠান শুরু হতে না হতেই থানা থেকে পুলিশ আসে, বলে কখন অনুষ্ঠান শেষ হবে। তার বাড়ির আঙিনার মধ্যেই, বাইরের মাঠেই প্যান্ডেলটা গিয়ে অনুষ্ঠান করছে, তাও পুলিশ যেন সন্তুষ্ট না। এমনও সময় গেছে এই নবাবগঞ্জে সমস্ত প্রোগ্রাম শেষে খাবার প্রস্তুত, আমরা খেয়ে ঢাকার দিকে যাব, সেই খাবারেরও সময় পাওয়া যায়নি যে পুলিশটাকে এসে হারা দিতে পারে। এই জন্য 30 লক্ষ লোক জীবন দিয়েছিলেন এই শেখ হাসিনার জন্য, যে দেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি এবং জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে তিনি আজীবন এই দেশের সম্রাজ্ঞী মহারানী হয়ে থাকতে চেয়েছেন। এবং এই কারণে তিনি সাজিয়েছিলেন তার মনের মতো করে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না,
নির্বাচনের দরকার ছিল না, উনি নির্বাচনকে ত্যায্য করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ থেকে সমুদ্রের ওই পারে পাঠিয়ে দিয়েছে। কোনো ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, কোনো ভোট কেন্দ্রে জনগণ যেতে পারেনি। আজকে 17 বছর মানুষের ভোটের অধিকার, তার নেতা নির্বাচনের অধিকার, সে কাকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান করবে, কাকে এমপি বানাবে, এই অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়ে এক দুর্বৃত্তের দেশ, এক ডাকাতের দেশ, এক দস্যুর দেশে পরিণত করেছে। যারা প্রতিবাদ করেছে তাদের পরিণতি কি হয়েছে? তাদের পরিণতি হয়েছে হয় খালের ধারে, বিলের ধারে, নালার ধারে, নদীর ধারে তার লাশ পাওয়া গেছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে। কত ছাত্র দলের নেতা কর্মী, কত যুব দলের নেতা কর্মী, কত বিএনপির নেতা কর্মী, কারো লাশ জয়দেবপুরে, কারো লাশ গাজীপুরে, কারো লাশ ফেনীতে, কারো লাশ নীলফামারীর চরের মধ্যে পাওয়া গেছে। এই ছিল শেখ হাসিনার বাংলাদেশের জনগণের প্রতি উপহার। অনেকে বলেন যে শেখ মুজিবের মেয়ে, সে এত খারাপ কাজ করতে পারে। আরে ওই যে রক্তের একটা ধারা বলে না, জানেন তো, রক্তের ধারা। শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা ছিলেন, বলুন স্বাধীনতার আগে তার ভূমিকার জন্য সম্মান করি, কিন্তু তিনি কি করেছিলেন? তিনি একটু তাই করেছিলেন। তিনি গণতন্ত্র হত্যা করেছেন, সব রাজনৈতিক দল বন্ধ করেছেন, মানুষের খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করে দিয়েছিলেন। তো শেখ হাসিনা তো তারই নেই। শেখ হাসিনা সেইটা আরো বড় মাত্রায় নিয়ে গেছে। শেখ হাসিনা তার বাপের বাকশালকে নতুন আঙ্গিকে, নতুন ভাবে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, রাজনৈতিক দল থাকবে, মিডিয়া থাকবে, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাষ্য, তাদের কথা ছাড়া আর কারো কথা চলবে না। তারা যেভাবে বলবে সেইভাবেই থাকবে, সেইভাবেই দেশ চলবে, সেইভাবে মিডিয়া তার নিউজ দেবে, সেইভাবেই সবাইকে চলতে হবে। এইটা ছিল শেখ হাসিনার লক্ষ্য। তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু বাংলার মানুষ অনেক দিন অত্যাচার সহ্য করে একবার যে ঘুষে দাঁড়াতে পারে সেইটা তার ধারণা ছিল না। তাই আমরা তাকে বারবার বলা হয়েছে, বাংলাদেশে শ্রাবণের যে বৃষ্টি, আষাঢ়ের যে বৃষ্টিতে মাটি নরম হয় বটে, কিন্তু চৈত্র মাসের খরতাপে এই মাটিতে কঠিন হয়। এদেশের মানুষের মন তাই, এদেশের মানুষের মন আপনার নরম হয়। আবার এই দেশের মানুষ অত্যাচার, অন্যায় বেশি দিন সহ্য করতে পারে না। তারা তীব্র গতিতে কঠিন হয়ে যে কোনো স্বৈরাচারকে নামানোর ঐতিহ্য এই বাংলার মানুষের, বাংলাদেশের মানুষের। এইটা শেখ হাসিনা ভুলে গেছে। 100-150 মামলা দেই, তাদেরকে হত্যা করি, তারপরেও আবার উঠে দাঁড়ায়। ঘটনা কি? তারপরেও সে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখবে। কিন্তু মায়ের কোলের শিশুকে জীবন দিতে পারে, বাচ্চা ছেলে, তরুণ ছেলেকে জীবন দিতে পারে, এইটা শেখ হাসিনার ধারণা ছিল না। যেটা 5ই আগস্ট এই দেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল। নিজে গুলিকে নিমন্ত্রণ করেছে। শেখ হাসিনার পুলিশের ছোড়া গুলি আমন্ত্রণ করে বুকে নিয়ে নিজেকে মৃত্যুর করে ঢলে দিয়েছে। কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। সেই বিনিময়ে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা দেখলাম পার্শ্ববর্তী দেশ ভারত তার পাসপোর্ট বাতিল করেছে, না পাসপোর্ট এক্সচেঞ্জ, ভিসা এক্সচেঞ্জ করেছে, তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তো ওই দেশ শেখ হাসিনার অনেক প্রিয় দেশ ছিল, প্রিয় দেশ। উনি যখন এই দেশে অবৈধ প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন সেটা মনে থাকবে। তা আমরা তো দেখছি যে তার প্রমাণ পাচ্ছি।
আপনি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে আপনার প্রেমে বিগলিত ভারত আপনার ভিসা এক্সটেনশন করেছে। শেখ হাসিনার কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে। ওনার দুইটা পাসপোর্ট, একটা লাল পাসপোর্ট, সেটা কূটনৈতিক পাসপোর্ট, এমপি হলে পরে লাল পাসপোর্ট পান, আরেকটা হচ্ছে সাধারণ পাসপোর্ট। দুইটা পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করেছে। তাহলে উনি কোন পাসপোর্টের উপর ভিসা পেলেন? এটা তো ভারতকে পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা কি এখন উদ্বাস্তু? তার স্ট্যাটাস কি এখন উদ্বাস্তু? সেই হিসেবে তিনি তার ভিসা বর্ধিত করা হলো। যখন বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠালো শেখ হাসিনাকে ফেরত দেওয়া, তার বিচার করতে হবে। তিনি শিশু বাচ্চাকে হত্যা করেছেন, তিনি কলেজের ছাত্রকে হত্যা করেছেন, তিনি দুগ্ধপোষ্য বাচ্চাকেও হত্যা করেছেন, তরুণকে হত্যা করেছেন, রিক্সাওয়ালাকে হত্যা করেছেন, আমার ছাত্রী বোনকে হত্যা করেছেন, পুলিশ লেলিয়ে দিয়েছেন, র্যাব লেলিয়ে দিয়েছেন, হেলিকপ্টার থেকে গুলি করে রাস্তার মধ্যে লাশের মিছিল করে দিয়েছেন। সেই ব্যক্তি একজন ভয়ঙ্কর রকমের খুনি, তাকে ফেরত দিতে হবে। কোন গণতান্ত্রিক দেশ, কোন আইনগত দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। কিন্তু ভারত, আপনি তাকে আশ্রয় দিয়েছেন এই ধরনের একজন খুনি মহিলা, এই ধরনের একজন খুনি মহিলা যে নিজ দেশের কোলের বাচ্চাকে হত্যা করতে পারে, নারীকে হত্যা করতে পারে, রাস্তার মধ্যে স্কুলের ছাত্রকে গুলি করে মুগ্ধের মতো, আবু সাইদের মতো, যারা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি যারা বরণ করতে পারে, শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করেছে, সেই ধরনের ভয়ঙ্কর খুনি আজকে ভারত আশ্রয় দেয় আর তার ভিসা বর্ধিত করে। তাহলে বন্ধুরা আমার, এটার কারণ কি? ওই যে হাসিনা বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে করবে, সেই কৃতজ্ঞতার প্রকাশ। বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়। তার অন্যায়, তার রক্তপাত, তার লুটপাট, আমি তো শুধু হত্যার কথা বললাম, কিন্তু তার লুটপাট 28 লক্ষ কোটি টাকা 17 বছরে পার করেছে শেখ হাসিনা। এর জন্য বিচার হবে না তার? ওই টাকা কার? ওই টাকা যে ঋণ নিয়েছেন সেই টাকা অন্য দেশের কাছ থেকে, জনগণের, সব জনগণের টাকা। যেটা ঋণ নিয়েছেন এটাও এই জনগণকে পরিশোধ করতে হবে। তো সুতরাং এইরকম একজন মহাচোর, তাকে ভারত আশ্রয় দেয়। শুধু আওয়ামী লীগের লোকজন, নিজের প্রথমে উনি দেখেছেন নিজের পরিবারকে, তার সন্তান জয় পুতুল পাচার করেছে। এমনকি তার বোনের মেয়ে, সে আবার ইংল্যান্ডের এমপি, শেখ রেহানার মেয়ে। এখন অদ্ভুত ব্যাপার, এমন একটি দেশের এমপি যেখানে কেউ 4 আনা পয়সা যদি দুর্নীতি করে তাহলে তার এমপিত্ব থাকবে না, সে আবার মন্ত্রীর দায়িত্বে আছে। হঠাৎ জানা গেল যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী টিউলিপ, তার ভাগ্নির নাম টিউলিপ, এবং তার ছোট বোনকে দামি ফ্ল্যাট দিয়েছে, অত্যন্ত দামি ফ্ল্যাট। কি চুরিটাই না করেছে তারা, কি ধরনের বাংলাদেশের মানুষের টাকা তারা পাচার করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে শূন্য মাঠ করে ব্যাংকের টাকা লুপাট করে সে পাঠিয়েছে। তো সেই মহিলার বিচার হবে না? এই বিচারের জন্য তো বাংলাদেশ সরকার তাকে চেয়ে পাঠিয়েছে, অথচ তাকে ফেরত না দিয়ে তার ভিসা এক্সটেনশন করা হচ্ছে। অর্থাৎ এমন দেশের স্বাধীনতা বিক্রি করে, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে, দেশ বিক্রি করে শেখ হাসিনা এমন সুবিধা সে ভারতকে দিয়েছে, সেই কৃতজ্ঞতায় আজকে একে এক্সটেনশন হচ্ছে। অনেকক্ষণ ধরে আপনার বক্তব্য শুনছেন, আমি বাড়াবো না। আমি শুধু এটুকুই বলবো যে আজকে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার, এটি আন্দোলনের সরকার, এক ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারকে পরাজিত করে ডক্টর ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব দেশের জন্য সম্মান নিয়ে এসছেন,
অত্যন্ত সম্মানিত লোক, কিন্তু বিপ্লবী সরকার তাকে তো জনগণের স্বার্থ আগে দেখতে হবে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থ নয়, তাকে দেখতে হবে জনগণের স্বার্থ। আজকে হঠাৎ করে বর্ধিত ভ্যাট বাড়ানো হল, সেটা কি সাবানের উপর, গুঁড়া দুধের উপর, চিনির উপর? এই যে ভ্যাট বাড়ানোর বর্ধিত ভ্যাট, এটা তো জনগণ কষ্ট পাবে। আমরা শুনলাম IMF তাকে বলেছে, তো আপনার আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বললে পরে আপনারা শুনবেন কেন? আপনারা দেখবেন যে মানুষের পেটে ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিক মতো খেতে পারছে কিনা। এই দায়িত্ব তো হচ্ছে আন্দোলনের সরকারের দায়িত্ব, এই দায়িত্ব তো হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের দায়িত্ব। আজকে রেস্টুরেন্টাররা স্ট্রাইকে নামবেন, তারা বলেছেন তাদের উপরে প্রায় 25% ভ্যাট বৃদ্ধি পাচ্ছে। এইটা তো হতে পারে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, জনগণ শুধু করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘাড়ে বসে, তাহলে তো আপনাদের প্রতি যে আজকে সমর্থন, সেই সমর্থন কিন্তু সেই সমর্থন তো থাকবে না। বন্ধুরা আবার এইটা আজকে বিবেচনা করতে হবে সরকার। আমি আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে নতুন যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন তাদেরকে আন্তরিক প্রীতি জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল আজকে আপনাদেরকে শুভেচ্ছার জন্য যে অনুষ্ঠান করেছে, আপনাদেরকে বরণ করার জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, এটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে হয়েছে। আপনাদের এই এলাকার সন্তান এবং যিনি বারবার প্রতিনিধি হয়েছেন, আমরা খন্দকার আবু আশরাফের কথা বলছি, তার নেতৃত্বে এখানে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত, ছাত্রদল যেভাবে সংগঠিত, আজকে তার প্রমাণ এখানে পেয়েছি। নিশ্চয়ই এতটা অঞ্চলে জাতীয়তাবাদী ছাত্রদল আরো শক্তিশালী হবে, কারণ কেন্দ্রের সব নেতারা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পরিবার প্রায় অধিকাংশ আজ আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যাই হোক, আবার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, নতুন ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য